বাবার মুখটা এতটুকু দেখা যাচ্ছিল। আমি যে দেখি বাবা তাকাই আছে। বাবা যখন মা ডাকতো তখন অনেক বেশি মনে পড়ে। আসসালামু আলাইকুম। আজ আমরা এসেছি 24-এর গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন, ফ্যাসিস্ট বিরোধী ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থানে 19শে জুলাই ঢাকার পল্টনে শহীদ হয়েছিলেন শহীদ কামাল মিয়া। শহীদ কামাল মিয়ার মেয়ের সাথে আজকে আমরা কথা বলবো। তার বাবার শহীদ হওয়ার গল্প আমরা জানতে চাই। শহীদ যে হয়েছিলেন, হসপিটালে গিয়েছিলেন, বিস্তারিত আমরা জানতে চাই শহীদ কামাল মিয়ার সন্তান। আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। যে তোমার নাম কি? সুরাইয়া আক্তার। সুরাইয়া আক্তার। কামাল ভাই যেদিন এই জায়গা থেকে আন্দোলনে যায়, যেদিন শহীদ হয়, কোন সময় যায় এবং লাস্ট কি কথা হয় আপনাদের সাথে, এবং কখন জানতে পারেন যে সে আসলে শহীদ হয়েছে? 19শে জুলাই শুক্রবার সন্ধ্যা প্রায় 7টা নাগাদ আব্বু ঘর থেকে খেয়ে দিয়ে বের হওয়ার পরে কিছুক্ষণ পরে খবর আসে যে আমার বাবা গুলিবিদ্ধ হন। আমি ঘরে বসেছিলাম, আমার ছোটটা ছেলে বাসায় বলতেছে যে সুরাইয়া আপু তোমার বাবাকে গুলি করছে। এখন আমি ঘর থেকে দৌড় দেওয়ার পরে আমি কান্না করতে করতে বটগাছের নিচে যাই, শান্তিনগর বটগাছ বাজারগুলি এখানে যাই দেখি কি আমার বাবার মানে রক্তগুলা চারপাশে মেঝেতে পড়ে আছে, এবার জুতাগুলা দুই পাশে ছড়ানো আছে। এরপর দেখি যে বাবারে সিনজিতে তুলছে, কয়েকজন মানুষ সিন তোলার পরে নিয়ে যাচ্ছে মেডিকেলে। আমি বলতেছিলাম যে আমি ডাক্তারছিলাম সিনজি দলের মধ্যে যে আমি ওনার মেয়ে, আমাকে সাথে নেন। পরে ওনারা নেয় না আমারে, যদি দেরি হয়ে যায় তখন দেখি যে অস্পষ্ট দেখতে পাই যে মানে আমার বাবারে কয়েকজন মানুষ আর কি তুলে রাখছে, হাত ধরে রাখছে। পরে যখন সিএনজি চলে যায়, আমি যখন সিএনজির পিছনে দৌড় দিই তখন পুলিশ আমাকে গুলি করার পর একটা ভাইয়া আমাকে টান দেয়, তো গুলিটা আমার গায়ে লাগে নাই, দুর্ভাগ্যবশত আমি বেঁচে যাই। এরপর আম্মু যখন জানতে পারে, আম্মু তো সেখানে সেন্সলেস হয়ে যায়। কিছুক্ষণ আমরা ঢাকা মেডিকেল যাওয়ার পর আমরা অনেক খোঁজাখুঁজি করার পর মানে বলতেছিলাম যে কামাল নামে কেউ কোনো একজন এন্ট্রি হয়েছে, কোথাও এন্ট্রি হয় নাই। আমরা খুলতেছিলাম, পরে আমরা 2তলায় যাই, 3তলায় যাই, ঘন্টাখানেক হয়ে গেছে। ঢাকা মেডিকেলে ঘন্টাখানেক হয়ে গেছে, আমরা খুঁজে পাচ্ছিলাম না। পরে অনেকে বলতেছে যে মর্গে যান। পরে আমরা বলতেছিলাম যে আমার কত পিঠে গুলি লাগছে, আমরা মর্গে যাবো না। পরে অনেকক্ষণ পর যখন পাই না, যখন মর্গের সামনে যাই তখন সাংবাদিক ছিল কিছু ওখানে। পরে বলতেছে যে কিছুক্ষণ আগে মোর কতগুলো লাল দোকানে হয়েছে। পরে যখন বলতেছিল যে লাশগুলো ছবি আছে, তো আমার বাবার কাছে ফোন ছিল না, কোনো কিছু ছিল না, কোনো আইডি কার্ডও ছিল না। পরে কিছুক্ষণ পরে সাংবাদিক বলতেছে দেখুন তো এখানে কারোর মধ্যে আপনার স্বজন নাকি। পরে প্রথম 2টো ছবি গেছে আমার বাবা না, তৃতীয় ছবিটা আমার বাবা। আমার আমি সেইখানে চিৎকার দিয়ে আসছে। এই মুহূর্তে আমাদের মাথার উপর আকাশ ভেঙে পড়ছে যে আমার বাবাই কিন্তু ছিল পরিবার একমাত্র উপার্জনকারী, পরিবার আর কি উপার্জন করতেন, তো বাবা চলে গেছে। এরপর মানে এমন একটা অবস্থায় ঢাকা মেডিকেলে কিছু মানুষ আমার বাবার লাশ দেখতে দেওয়ার জন্য 500 টাকা গুলি দাবি করে, ওরকম একটা অবস্থায়। এরপরে আমাদের লাশ দেখতে দেয় না, লাশ বেরো করতে দেয় না। অনেক করার পর পল্টন থানায় আসি। পল্টন থানায় আসার পরে সারাদিন আমরা সকাল ঢাকা মেডিকেল থেকে তাহাজ্জুদের নামাজ পড়ে আমরা সকাল 6টা বাজে পল্টন থানায় আসি। পল্টন থানায় আসার পরে আমরা না খেয়ে না দিয়ে 3:30 পর্যন্ত বসে থাকি। পুলিশ ধমকায় আমাদের থেকে এখন বাজে আচরণ করে, কোনো কাজ করে না। এরপরে
ওখান থেকে পুলিশে নিয়ে 3:30 বাজে ঢাকা মেডিকেল যায়। ঢাকা মেডিকেল যাওয়ার পর আমার বাবার পোস্টমর্টম করাবে। পোস্টমর্টম পর যখন পোস্টমর্টম করাবে, যখন বাবাকে ফ্লোরে রাখছে, তখন বাবার মুখটা এতটুকু দেখা যাচ্ছিল। আমি যে দেখি বাবা তাকাই আছে, বাবার মুখে মুচকে একটা হাসি। আমি ডাকতেছিলাম যে বাবা বাবা। বাবা তাকাই আছে, তাকায় না, কোনো কথা বলে না। আমার আম্মু আমাকে বাবার লাইন দেখতে দিতেছিল না, আমি ভয় পাবো বলে। এরপর 9টার দিকে 9:30 দিকে আমার পোস্টমর্টম করে বের করা হয়। এরপরে গ্রামে নিয়ে যাবে, এরকম একটা অবস্থা হলো, একটা কোনো গাড়ি পাচ্ছিল না যে বাবার লাশটা গ্রামে নিয়ে যাবে, দাফন করবে, কোনো কোনো ইয়ে পাচ্ছিল না। এরপর কোনোরকমটা পাইছে, গ্রামে নিয়ে গেছে, দাফন করছে। দাফন করার পর ঢাকায় আসছে। এখন আজকে 2 বছর প্রায় হতে চললো। আজকে 8ই জুলাই। কিন্তু দুঃখের বিষয় যে আমার বাবার মানে যে এখনো বাবাকে মারছে, হত্যার যে বিচার এখনো পায়নি। সরকারের কাছে একটাই দাবি যে আমার বাবার যে মৃত্যুর অন্তত হত্যার বিচারটা করুক। আর সেই প্রথম থেকেই জামাত ইসলাম অনেক হেল্প করছে, আর্থিকভাবে, মানে পরিবারের মানুষ হিসেবে। একটা শুধু টাকাতেই সবকিছু না, একটা মানুষের পাশে দাঁড়ায় তাকে মানসিকভাবে সাপোর্ট দেওয়া, সেটা অনেক বড় বিষয়। তারা অনেকভাবে সাপোর্ট করছে। তার বলছে এসা যে আমরা আপনার পরিবার, আপনারা ইয়ে করেন না, আমাদের কোনো সাপোর্ট করছে। আমাদের সত্যি কথা বলতে সত্যি অনেক জামাত ইসলাম অনেক করছে। কিন্তু সরকার মানে জামাত ইসলামের বাইরে অন্য কোনো দল বা সংস্থা, অন্য কেউ ওইভাবে কোনো যোগাযোগ বা মানে এই সাপোর্টটা জামাত ইসলাম যেভাবে করছে এভাবে আর অন্য কেউ পাশে আসেনি? এগুলো সত্যি বলতে কি, জামাত ইসলাম যে সাপোর্টটা করছে সেটা মানে করছে, সেটা অন্য কোনো দল মানে ওইভাবে করতে পারে নাই। মানে জানি না, মানে কেউ কোনো দলই জামাত ইসলাম মতো বেশি করতে পারে নাই। জামাত ইসলাম অনেকটা করছে, ইনশাআল্লাহ ভবিষ্যতে ওনারা আশা রাখছে যে আমাদেরকে করে যাবে। তাদের প্রতি আমাদের একটা আশা আছে যে তারা না আরেকটু পাশে না থাকুক, তারা থাকবে আমাদের পাশে। এমনি প্রতিটা বাবারই তো যে স্মৃতিগুলা প্রতিটা সন্তানের জন্যই যে অমূল্য, কিন্তু আপনার বাবার কোন অভ্যাসটা, কোন কথাটা মানে বেশি মনে পড়ে, এবং যেটা মনে পড়লে হয়তো আবেগ কন্ট্রোল করা বা কিভাবে এটা মানে কোন অভ্যাসটা তার আপনার বেশি মনে পড়ে আর কি, বা স্মৃতিটা? বাবার মা ডাক ডাকাটা, যখন মা ডাকতো তখন অনেক বেশি মনে পড়ে। মা বলে যখন ডাক দিত তখন মানে একটা শান্তি কাজ করতো। কিন্তু ওই মা ডাকটা এখন আর শোনা যায় না। আর বাবার কাছে যখন টাকা চাইতাম কলম পেন্সিলের জন্য, তখন বাবা যে মুখকে হেসে মাথায় হাত দিয়ে যে বলতো খালি টাকা খরচ, এই জিনিসটা যে বলতো, মানে বকা দেবে যে টাকাটা দিত, ওই জিনিসটা সবচেয়ে বেশি মিস করি। যে মানে বলতো যে যখন বাবার পক্ষে যখন না বলে টাকা দিতাম, বাবা যখন জানতে পারতো যে টাকাটা তুই নিচ্ছিস না, বলছি যে হ্যাঁ বাবা কলম কেনার জন্য নিছি, তখন বাবা মানে হাসতো, কিছু বলতো না, কখনো কিছু বলতো না। এই জিনিসটা খুব মিস করি। মানে কামাল ভাইয়ের তো যে আসবাবপত্রগুলা, পোশাক আশাক, এগুলো তো এখনো হয়তো যত্ন করে রাখছেন, মানে ওগুলা যখন আবার টাচ করেন বা দেখেন সামনে, আসলে ওই সময় আপনারা কিভাবে আবেগটা আসলে কন্ট্রোল কিভাবে করেন? যে মানে বাবা তো নাই বা আপনার হাজব্যান্ড তো নাই, যে তারই হয়তো পরনের একটা জামা, হয়তো একটা প্যান্ট লুঙ্গি বা তার ব্যবহৃত কোনো একটা জিনিসপত্র যেটা আপনার সামনে এখন আসে, আসলে তখন আসলে মানে আবেগটা কিভাবে আপনি মানে ওটা আসলে যার স্বজন যায় সে বুঝে তার বেদনা। যখন বাবার কোনো কিছু জিনিস দেখি তখন বাবার যে স্মৃতিগুলো, পুরোনো যে স্মৃতিগুলো, যখন বাবার সাথে রমজানে উঠতাম, যখন মানে ঈদের মধ্যে বাবার সাথে আনন্দ ভাগ করতাম, সেমাই খাইতাম, পিঠা খাইতাম, বাবাকে সালাম করতাম, বাবাকে টাকা দিত, আর টাকাটা বেশি নেওয়ার জন্য একটু জোরে জোরে করতাম। ওই জিনিসগুলো যখন মনে পড়ে তখন মানে অন্তরটা ফাইটা যায় যে আসলে সবার বাবা আছে, আমার বাবা কেন না এখন। এই যে 2টা ঈদ চলে গেল, বাবার কাছে সালামও যেতে পারলাম না, বাবাকে সালামও করতে পারলাম না, বাবার যে
বাবা যে নতুন কাপড় পরতো, যখন বাবা যখন নতুন কাপড় পরতো, যা বলতাম যে বাবা তোমার সুন্দর লাগতেছে অনেক। আমি আমার মেজো বোন সবসময় বলতাম যে তোমার অনেক সুন্দর লাগতেছে। কিন্তু এখন আর বাবাও নাই, এদের মধ্যে কেউ বলতে পারি না যে বাবা তোমাকে অনেক সুন্দর লাগতেছে। আমার ছোট ভাই যখন যখন বাবা মারা গেছে, হয়তো তো বুঝতে পারে নাই যে আসলে বাবা জিনিসটা কি। কিন্তু ও এখন কান্না করে যে ওই সবসময় বাবাকে বলতো যে আমার বাবাকে সাইকেল কিনে দাও, পাখি কিনে দাও, পাখি সাইকেলের প্রতি অনেক নেশা। তো সবসময় বলতো যে বাবা পাখি কিনে দাও, সাইকেল কিনে দাও। কিন্তু ও এখন আর কারো বলতে পারে না যে বাবা নাই কাকে বলবো। ওর অনেক কান্না করে মাঝে মধ্যে বলে যে আমার আব্বু কেন মারা গেল, আমার আব্বু তো কোনো দোষ ছিল না, কেন তাকে মরতে হলো। এটাই যে আসলে নিরীহ মানুষের কোনো দোষ ছিল না, তাদেরকে কেন মরতে হলো, কেন তাদেরকে গুলি করা হলো, নির্মমভাবে কেন হত্যা করা হলো। সরকারের কাছে একটাই দাবি যে আমাদের যে প্রত্যেকটা শহীদ পরিবার, যে যার মা বাবা ভাই বোন বাপ ছেলে যারা হারিয়েছে, ভাই বোন যারা আমরা হারিয়েছি, তাদের প্রত্যেকটা হত্যার বিচার। এবার আমাদের পাশে দাঁড়ানো, টাকাটা সবকিছু না, আমাদের পাশে একটা মানসিকভাবে সাপোর্ট দেওয়াটাও তো একটা দেওয়া বা ইয়ে করা, সেটাই চাই। আর আমার আম্মু তো ঢাকা শহরে একটা সিঙ্গেল মাদার, কতটুকু একটা ঢাকা সেটা পরিবার চলতে গেলে অনেক হিমশিম খেয়ে যায়, পুরুষ মাকে হিমশিম খেয়ে যায়। মা কিভাবে একটা ফ্যামিলি বহন করে সেটা অবশ্যই সরকারের বোঝা উচিত। আমাদের লেখাপড়ার দায়িত্ব। মানে কামাল ভাই তো আসলে দেশের তোরে জীবন দিছে, এটা এই জায়গায় তো তার ব্যক্তি কোনো স্বার্থ ছিল না। এবং এই যে 1400 ফ্যামিলি সবাই তো ফ্যাসিস্ট হাসিনা যে এই দেশে যে একটা ভয়াল রাজত্ব কায়েম করছিল, এটা থেকে মুক্তির জন্যই তারা ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু ওই তাদের ওই শহীদ হওয়ার কারণেই তো এই ফ্যাসিস্ট সরকার বিতাড়িত হয়েছে এবং বর্তমান সরকার আসছে। আপনার বর্তমান সরকারের প্রতি কোনো দাবি বা কি বলার আছে? যে বলা আছে, আপনি কিন্তু আজকে হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন। সো তাদের রক্তের সাথে গাদ্দারি করবেন না। তাদেরকে প্রাপ্ত অধিকার বা তাদের যে বিচার, সঠিক বিচার, মানুষ কিন্তু সঠিক বিচার চায়, এছাড়া কিছু না। এইটা আবেদন, সঠিক বিচার করবেন, এখন পর্যন্ত আপনারা করতে পারেন নাই, বিচার করবেন। আর কথা হচ্ছে যে সরকার সরকার ক্ষমতায় আসার পর শহীদ ফ্যামিলির সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারিনি। আমি জানি না কেন করতে পারিনি। আমি ইয়ে করবো যে সরকারকে যেন আমাদের দায়িত্ব নেয়, আমাদেরকে দেখে, করে। সেটা জুলাই সনদ বাস্তবায়ন করা হোক। জুলাই যে ইয়া হয়েছে, স্বাক্ষর করা হয়েছে, এখন বাস্তবায়ন করা হয়নি, সেটা বাস্তবায়ন করা হোক। জুলাই সনদ হচ্ছে আসলে যে পরবর্তী জেনারেশন যেন এই আন্দোলনকে মনে রাখে, যেমন এই যে দেশের প্রতি যে প্রাণ দেওয়া, তার জন্য শিখতে পারে যে না, স্বদেশের প্রতি ভালোবাসা, নিজের দেশের জন্য, নিজের সরকার যাতে কোনোভাবে জনগণের বিরুদ্ধে যাতে কোনোভাবে কাজ না করতে পারে, এটাই। আর জুলাই সনদ বাস্তবায়ন হলে প্রত্যেকটা মানুষের মধ্যে স্মৃতি হয়ে থাকবে যে না, একসময় 2024 সালে কিছু মানুষ দেশের জন্য প্রাণ দিছে, এবং তাদের সাথে সবাই মানে পরবর্তীতে যাতে অন্যায় করতে না পারে। মানে কামাল ভাই কি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিল? না, কোনো রাজনৈতিক সাথে। এই জুলাই আন্দোলনের পরে এবং বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের পাশে যেভাবে প্রতিটা শহীদ পরিবারের কাছেই জামাত ইসলাম যাওয়ার চেষ্টা করছে এবং গেছে, আপনাদের পাশে যেভাবে দাঁড়াইছে, অন্য কোনো সংগঠন কেউ তো ওইভাবে দাঁড়ায় নেই, এটা আপনিই বললেন। বাংলাদেশ জামাত ইসলামের প্রতি আপনাদের কোনো কথা আছে কিনা, বা তাদের প্রতি কৃতজ্ঞতা বোধ, বা যে তারা যেভাবে আপনাদের সাপোর্ট দিচ্ছে, এই বিষয়ে কি বলবেন? জাতীয়তাবাদী দলকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তারা আমাদের পাশে শুরু থেকে এখন পর্যন্ত আছে, এবং আশা করছি ভবিষ্যৎ থাকবে আমাদের পাশে। আমাদের প্রত্যেকটা সিচুয়েশন তারা আমাদেরকে পাশে থাকবে, আমাদেরকে হেল্প করবে, এটাই। আর আন্তরিকভাবে কৃতজ্ঞতা সবাই যারা আমাদের পাশে দাঁড়িয়েছে এবং দাঁড়াবে তাদের প্রতি।